হ্যালো এভরিবডি, আজ আমরা ক্লাস শুরু করব আমাদের অ্যাসেসমেন্ট অফ অ্যান্ড অ্যাসেসমেন্ট ফর এবং অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। আমরা এর আগের ক্লাসে পড়ে নিয়েছিলাম। আচ্ছা, তার আগে বলে রাখি, আমাদের এর আগে পর্যন্ত প্রায় 13টি ক্লাস হয়ে গেছে এবং ওই 13টি ক্লাসের মধ্যে আমরা অ্যাসেসমেন্ট কী মানে আমাদের লাস্ট ক্লাস যেটা ছিল সেই ক্লাসে আমরা এভালুয়েশন কী বুঝেছি, অ্যাসেসমেন্ট কী বুঝেছি, মেজারমেন্ট কী বুঝেছি। আজকে তারই একটা সাবপার্ট থাকবে যে অ্যাসেসমেন্ট অফ লার্নিং বা অ্যাসেসমেন্ট ফর লার্নিং বা অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। মেনলি এই তিন ধরনের লার্নিংয়ে আমরা এক্সাম হলে দেখতে পাই। আরেকটাও থাকে, সেটা হলো অ্যাসেসমেন্ট ইন লার্নিং। তাহলে কী কী বললাম? প্রথমে আমরা দেখব অ্যাসেসমেন্ট ফর লার্নিং কী, তারপরে দেখব অ্যাসেসমেন্ট অফ লার্নিং, দেন অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ইন লার্নিং। তাহলে এই যে আমরা দেখলাম 4 রকমের, এছাড়াও মেবি থাকতে পারে। মেইনলি আমাদের এক্সাম ওরিয়েন্টেড এগুলিই রয়েছে, এই 4 রকমই রয়েছে। তাহলে অ্যাসেসমেন্ট ফর লার্নিং কোন ক্ষেত্রে হয়? অ্যাসেসমেন্ট মানে কি বলেছিলাম আগের দিন? আমরা জানি যে অ্যাসেসমেন্টের মেন উদ্দেশ্য হলো, আমরা জানি 3 রকমের এলিমেন্ট ছিল। একটা হলো অ্যাসেসমেন্ট, একটা হবে মেজারমেন্ট। আচ্ছা, অ্যাসেসমেন্টের বাংলা কিন্তু অ্যাসেসমেন্টই, মেজারমেন্ট রয়েছে, আরেকটা রয়েছে আমাদের এভালুয়েশন। আর এভালুয়েশনের বাংলা হলো মূল্যায়ন। তোমরা এগুলো নিজেরা লিখে নিতে পারো। তাহলে অ্যাসেসমেন্টের আলটিমেট গোল কী ছিল? ছেলেদের মধ্যে ইমপ্রুভমেন্ট করা, কী বলবো, স্টুডেন্টের ইমপ্রুভমেন্ট করা, মানে তার মধ্যে যে প্রবলেম রয়েছে প্রবলেমটাকে সলভ করে ইমপ্রুভমেন্ট করা, এটাই ছিল মেন। ঠিক সেরকম মেজারমেন্টের কী গুরুত্ব রয়েছে? মেজারমেন্ট মানে তুমি অ্যাকচুয়ালি এক্সামে কত নাম্বার পেয়েছো। যেমন তুমি দেখা গেল 100-র মধ্যে 92 পেয়েছো, ব্যাস এটাই হলো তোমার মেজারমেন্ট। তুমি 100-র মধ্যে অ্যাকচুয়ালি তুমি নাম্বারটা কত পেয়েছো। এটা মেজারমেন্টের কখনো কোনো উদ্দেশ্য হবে না যে তোমার ইমপ্রুভমেন্ট করবে, এটা জাস্ট তোমার রেজাল্টটাকে শো করাবে। এভালুয়েশন কি? এভালুয়েশন হলো সব থেকে লাস্ট স্টেজ। এভালুয়েশন কী করবে? তুমি সারা বছর কী করেছো এবং সেটা করে কত নাম্বার পেয়েছো। সাপোজ তুমি একটা নাম্বার পেয়েছো 90%, তো এভালুয়েশন বলবে যে মানে এভালুয়েশন এরকম জিনিসকে শো করাবে যে সারা বছর ইমপ্রুভমেন্ট অ্যাসেসমেন্ট করার পরে যখন ফাইনাল আমাদের এক্সাম হবে, সেই ফাইনাল এক্সামে যে মার্কসটা তোমার হবে তার উপর ডিপেন্ড করে হবে এভালুয়েশন। এভালুয়েশন আসলে কি? এটা একটা মানে কি বলবো, জাজমেন্ট দেওয়ার বডি। এটা কি? এটা জাজ করবে স্টুডেন্টকে, যে স্টুডেন্টটা ক্লাস 7-এ পড়ে, সে কি ক্লাস 8-এ যাওয়ার যোগ্য নাকি যোগ্য নয়, এটা কে দেবে? এটা দেবে এভালুয়েশন। ঠিক আছে? তাহলে দেখেছিলাম আমরা এই পর্যন্ত, এটা আগের ক্লাসে ভালো করে এক্সপ্লেন করা আছে, দেখবো সেটা আমরা। এরপরে আমরা মেনলি 4 রকমের অ্যাসেসমেন্ট দেখতে পেলাম। একটা হলো অ্যাসেসমেন্ট ফর, একটা হলো অফ, অ্যাজ এবং ইন। তাহলে সবার প্রথমে আমরা দেখি একবার যে টাইপস অফ অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট মেনলি 2 রকমের হবে। একটা হলো সামেটিভ অ্যাসেসমেন্ট, একটা হলো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আমরা এর আগে জেনেছিলাম যে সামেটিভ কোনটা, ফর্মেটিভ কোনটা। যখন ফর্মেটিভ দেখো, কনসেপ্টটা ভালো করে বুঝো। যখন ধরো একটা হলো সামেটিভ অ্যাসেসমেন্ট, একটা হলো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ মানে কি? যখন তোমার, আচ্ছা তার আগে ফর্মেটিভটা বলি। যখন ক্লাসরুম চলছে, মানে অনগোয়িং ক্লাসরুম বা ডিউরিং ক্লাসরুম, এটা সবথেকে ভালো হবে ডিউরিং ক্লাসরুম বলা। ডিউরিং ক্লাসরুম, যখন তোমার ক্লাস চলছে, ক্লাস চলাকালীন, এই যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, তো এই ক্লাস চলাকালীন শিশুদের বা শিক্ষার্থীর বা স্টুডেন্টের যে প্রবলেম থাকে, স্টুডেন্ট জিজ্ঞেস করবে, টিচার উত্তর দেবে, মানে ইমপ্রুভমেন্টের একটা স্কোপ থাকে। যেহেতু ডিউরিং ক্লাসরুম বা ডিউরিং টিচিং লার্নিং প্রসেস এটা হয়, তো এই জন্য এটাকে বলা হয় ফর্মেটিভ। মানে ফর্মেটিভ সবসময় একটা ইমপ্রুভমেন্টের লক্ষ্য থাকে, যে যেমন কিছু একটা টিচ করানো হলো, এটা কেমনভাবে চলে, প্রথমে কিছু একটা শেখানো হলো, তারপরে তাদের একটা ছোট্ট দেখা গেলো টেস্ট নেওয়া হলো, টেস্টের মধ্যে স্টুডেন্টের কিছু উইকনেস পাওয়া গেল, কিছু দুর্বল জায়গা পাওয়া গেল, সেই দুর্বল জায়গাটা আবার টিচার আরেকবার রিলার্ন করবে, আরেকবার শেখাবে বা আরেকবার নতুন করে পড়াবে। তো এটা কি বলা হবে? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। যেহেতু আমাদের স্কোপ থাকছে আরেকবার সেটাকে শেখানোর। আর সামেটিভ কি? সামেটিভ হলো ফাইনাল এক্সাম্পল দিচ্ছি, যেমন ফাইনাল এক্সাম একবার হয়ে গেল, আরেকবারে করানো যাবে না, কারণ এবার পাস না ফেল ডিক্লেয়ার হবে। সামেটিভ মানে কি? সাবজেক্টের, যেমন ধরো তোমার রেজাল্টের 2টো পার্ট থাকে, একটা ফর্মেটিভ, একটা সাবমেটিভকে 60% ওয়েটেজ দেওয়া হয়, ফর্মেটিভকে 40% ওয়েটেজ দেওয়া হয়। মনে রাখবে 60%, 40%। সাবমেটিভে তোমার বিভিন্ন সাবজেক্টগুলিকে তুলে ধরা হয়, যেমন তোমার
ধরো তুমি ম্যাথসে কত পেয়েছো, তুমি ইংলিশে কত পেয়েছো, হিস্ট্রিতে কত পেয়েছো, জিওগ্রাফিতে কত পেয়েছো, সায়েন্সে কত পেয়েছো, এগুলি সব সাবমিটিভের অন্তর্গত। আর ফর্মেটিভে কোনগুলি থাকবে তাহলে? ফর্মেটিভে থাকবে তুমি স্কুলে তুমি তোমার বন্ধুবান্ধবী কেয়ার কেমন রাখো, তুমি পরিবেশের ধ্যান কেমন রাখো, মানে এনভায়রনমেন্টকে নিয়ে তুমি কতটা মানে অ্যাওয়ারনেস রাখো, এইগুলি আর কি। মানে তোমার ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে তোমার ফর্মেটিভে নাম্বার দেবে, আর নাম্বার যেটা ইতিহাস ভূগোল হয় সেইগুলোর উপর ভিত্তি করে সাবমেটিভে নাম্বার দেবে। এটা দেখেছিলাম আমরা আগের দিন, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে টাইপস অফ অ্যাসেসমেন্টের মধ্যে দেখলাম কোনটা সাবমেটিভ কোনটা ফর্মেটিভ। এবার আমরা চেষ্টা করব বোঝার যে সবার প্রথমে রয়েছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এটাকে আগে মাথায় রাখো। অ্যাসেসমেন্ট ফর লার্নিং এই কথাটা যখনই বোঝাবে তার মানেই হলো, ফর থাকা মানেই হলো ডিউরিং ইনস্ট্রাকশন বা টিচিং লার্নিং প্রসেস। মানে ধরে নাও এটা তোমার ক্লাসরুম চলছে, এটা তোমার ক্লাসরুম চলছে, এই ক্লাসরুমের ভিতরেই যখন টিচার পড়াবে আর শিশু কোনো প্রশ্ন করবে বা তার কোনো রকমের অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্ট মানে কি? কোনো প্রশ্ন করে উত্তর দেবে এবং তার ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবে, এটাই হলো অ্যাসেসমেন্ট। তাহলে ক্লাসরুমের মধ্যে যখন ডিউরিং ক্লাসরুম বা ডিউরিং ইনস্ট্রাকশন, ক্লাসরুমের ভিতরে যখন কোনো পড়ানোর পরে শিশু জিজ্ঞাসা করবে বা তার অ্যাসেসমেন্ট হবে, সেটা কি বলা হবে? অ্যাসেসমেন্ট ফর লার্নিং। তাহলে ফর মানে কি? অনগোয়িং প্রসেস, কন্টিনিউয়াস, চলছে এখন। আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে কি? আফটার ইনস্ট্রাকশন বা টিচিং লার্নিং প্রসেস। মানে ধরো ক্লাসরুমের মধ্যে তুমি কিছু একটা পড়লে, এটা ক্লাসরুম, পড়ার পরে তুমি বাড়ি চলে এলে, তার মানে কি? ক্লাসরুমটা শেষ হয়ে গেছে, ক্লাসটা শেষ হয়ে গেছে, এটাকে বলা হবে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অ্যাসেসমেন্ট অফ লার্নিং আসলে এটা বলা হলো যে তোমার স্কুল থেকে বাড়ি আসা নয়। ধরো তুমি ক্লাস 7-এ পড়ো, পুরো ক্লাস 7টা যখন পড়া হয়ে গিয়ে বছর শেষ হয়ে যায়, ইয়ারটা এন্ড হয়ে যায়, বছর শেষ হয়ে যায়, বছরের শেষে যে অ্যাসেসমেন্টটা হয়, যেটা ফাইনাল বলতে পারি আমরা, সেটাকে বলা হবে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তাহলে কি মাথায় রাখবো? যে টিচিং লার্নিং ইয়ারের প্রসেসে, টিচিং লার্নিং যে ইয়ারে হয় সেই ইয়ারের একদম শেষে গিয়ে যে অ্যাসেসমেন্ট হয় তাকেই আমরা বলবো অ্যাসেসমেন্ট অফ লার্নিং। আর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং কি? অ্যাজ মানে কি? নিজে নিজে, সেলফ। স্টুডেন্টস বিকামস অ্যাওয়ার অফ দেয়ার ওন লার্নিং, যখন স্টুডেন্ট নিজেরই অ্যাসেসমেন্ট করবে, সেটাকে বলা হবে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। যেমন এক্সাম্পল দিই, ধরে নাও 3টে সিচুয়েশন দেখলাম আমরা। 3টে সিচুয়েশন কী কী দেখলাম? সর্বপ্রথমে দেখলাম অ্যাসেসমেন্ট ফর লার্নিং, আমি শর্টকাট লিখছি, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। একটা দেখলাম অ্যাসেসমেন্ট অফ লার্নিং, আরেকটা দেখলাম অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। এই তিনটের উপর ফোকাস করবো, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অফ লার্নিং অ্যান্ড অ্যাজ লার্নিং। তাহলে অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে কি বলা হলো? যখন সেই প্রসেসটা চলছে, ডিউরিং কি প্রসেস? টিচিং লার্নিং প্রসেস। ডিউরিং কি প্রসেস? টিচিং লার্নিং প্রসেস। মানে শিক্ষা দেওয়া হবে, ছাত্ররা শিক্ষা নেবে, সেই প্রসেসের মাঝখানেই যে অ্যাসেসমেন্ট হয় সেটাকে বলা হবে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ঠিক আছে? ক্লাসরুমের ভেতরে, এটা শুধু ক্লাসরুমের ভেতরে মানে এমন নয় যে একটা ক্লাস হলো এরকম। ধরো আমাদের একটা বছরে 12টা মাস থাকে, তো 12 মাস ধরে যেটা চলছে সেটাই হলো অ্যাসেসমেন্ট ফর লার্নিং। আর যখনই ধরো জানুয়ারি ফেব্রুয়ারি করতে করতে আমাদের ডিসেম্বর বা নভেম্বর চলে এলো, এখানে ফাইনাল এক্সাম হবে, এই ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার আগে পর্যন্ত হয় অ্যাসেসমেন্ট ফর। আর যেই ফাইনাল হয়ে গেল, মানে কি বছরটা, ওই যে ইয়ারটা ছিল সেই ইয়ারটা এন্ড হয়ে গেল, শেষ হয়ে গেল, সেই সময় যে অ্যাসেসমেন্টটা হবে সেটাকে বলবো আমরা অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তাই এটা কি বলবো? আফটার ইনস্ট্রাকশন, মানে ইনস্ট্রাকশন দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে, বা তোমরা বাংলায় লিখে নিতে পারো যে ইনস্ট্রাকশন দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে বা শিক্ষাবর্ষের শেষের দিকে। কী লিখবে? শিক্ষাবর্ষের শেষে যে অ্যাসেসমেন্ট হয় সেটাই হলো অ্যাসেসমেন্ট অফ লার্নিং। সর্বশেষে রয়েছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, যখন এটাকে বলা হয় সেলফ লার্নিং, সেলফ অ্যাসেসমেন্ট। এটাকে বলা হয় সেলফ অ্যাসেসমেন্ট।
যেমন এটাকে সেলফ অ্যাসেসমেন্টও বলা হবে, আবার পেয়ার অ্যাসেসমেন্টও বলা হবে। পেয়ার অ্যাসেসমেন্ট, পেয়ার অ্যাসেসমেন্ট। পেয়ার মানে কি? এই পেয়ার মানে হলো সহকর্মী, এই কী বলে এটাকে, পেয়ার মানে হলো সহপাঠী। তার মানে যখন একটা শিশু নিজেই নিজের অ্যাসেসমেন্ট করবে, ধরো একটা শিশু কিছু একটা অঙ্কন করলো, ধরো একটা শিশু কোনো একটা ছবি আঁকলো, ছবি অঙ্কন করলো, ছবি অঙ্কন করার পরে সেই ছবিটা যদি সে নিজেই অ্যাসেসমেন্ট করে যে বাহ ছবিটা আমার ভালো হয়েছে, বা ছবিটা আমার এই জায়গাটা ভুল হয়েছে, এখানে ঠিক আছে, নিজেই নিজের অ্যাসেসমেন্ট করলো, তাহলে সেটাকে বলা হবে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। আবার দেখা গেল তারই যদি কোনো একটা সহপাঠী বা তারই কোনো একটা বন্ধু বান্ধবী একই ক্লাসে পড়ে, সে যদি ছবিটার অ্যাসেসমেন্ট করে, সেটাকেও বলা হবে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। আশা করি তিনটে বোঝা গেল। কোয়েশ্চেন আনসার করলে তোমরা বুঝতে পারবে যে বুঝতে পেরেছো না পারোনি। এবার দেখো, একবার দেখে নিই তাহলে। অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে কি বললাম, এখন যেমন আমি ক্লাস নিচ্ছি, আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করছেন, তার মানে ডিউরিং ইনস্ট্রাকশন বা লার্নিং টিচিং প্রসেস বা টিচিং লার্নিং প্রসেস, যখন আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, পড়াচ্ছি, সেই সময় যেটা ঘটবে সেটাই হবে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। আর তাহলে ভাবো তো, অ্যাসেসমেন্ট ফর লার্নিং কোনটার পার্ট? অ্যাসেসমেন্ট ফর লার্নিং দু রকমের পার্ট ছিল, একটা বলেছিলাম সামেটিভ, একটা বলেছিলাম ফর্মেটিভ। তাহলে অ্যাসেসমেন্ট ফর লার্নিং কোনটার পার্ট? এই যে দেখো, এখানেও রয়েছে ডিউরিং ক্লাসরুম, অবশ্যই তাহলে ফর্মেটিভের পার্ট হবে, ওটাই জিজ্ঞেস করা হয়েছে। তাহলে অ্যাসেসমেন্ট ফর লার্নিং আমাদের এ পার্ট অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, FA যাকে শর্টকাটে বলা হয়, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। কারণ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মানে ওটা যে ডিউরিং ক্লাসরুম, ডিউরিং ক্লাসরুম বা ডিউরিং ইনস্ট্রাকশন বা ডিউরিং টিচিং লার্নিং প্রসেস, ঠিক আছে, ডিউরিং টিচিং লার্নিং প্রসেস, ডিউরিং টিচিং লার্নিং প্রসেস, এটা হলো মেন। আর কি দেখব, এখন লার্নিং ফর্ম হওয়ার শুরু হচ্ছে, মানে কি, এখন তারা কোনো কিছু শিখতে শুরু করেছে, এই ফর্ম মানে তৈরি হওয়া, এখন তারা কোনো কিছু শিখতে শুরু করেছে নতুন নতুন, এটাই হলো অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এটা মাথায় রাখবে, এটা হলো ফর্মেটিভ। খুব সহজিত যে ফর লার্নিং আর ফর্মেটিভ লার্নিং দুটোই সমান, দুটোই এক। অ্যাসেসমেন্ট ফর লার্নিং সম্পর্কে আর কি বলা হয়েছে, টিচারকে ফিডব্যাক দেওয়া হয়। অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের কী কী গুরুত্ব রয়েছে? অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে টিচারকে ফিডব্যাক প্রদান করা হয় এবং টিচার বুঝতে পারে তার পেডাগোগিতে কী পরিবর্তন করা উচিত, যাতে বাচ্চারা ভালোভাবে শিখতে পারে। মানে ধরো এই মুহূর্তেই চলছে, আমি কি পড়াচ্ছি এখন, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ধরো এইটাই একটা পুরোটা ক্লাস, এই ক্লাসরুমের ভেতরেই এখানে রয়েছে টিচার আর এখানে রয়েছে সব স্টুডেন্ট। তাহলে টিচার কোনো কিছু পড়ানো হলো, কোনো কিছু শেখালো, আর স্টুডেন্টদের সেই সময় কোনো প্রশ্ন জাগলো, তাহলে স্টুডেন্টের প্রশ্নটা ইনস্ট্যান্ট টিচার শুনে নিল এবং শোনার পরে কি বুঝতে পারলো টিচার, অনেক বুঝতে পারবে। এক নম্বর সে কী পাবে, ফিডব্যাক পাবে যে সে যা পড়ায় আদৌ পড়ানোর প্যাটার্নটা ঠিক না ভুল, ফিডব্যাক পাবে। আর কি পাবে সে, আর সে তার পড়ানোর পেডাগোগি, আচ্ছা পেডাগোগি মানে কি, পেডাগোগি মানে হলো পড়ানোর পদ্ধতি, সে তার পড়ানোর পেডাগোগিতে বা পড়ানোর পদ্ধতিতে কোনো পরিবর্তন করতে হবে নাকি হবে না সেটা সে বুঝতে পারবে। যেমন ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা অনেক কিছু বুঝতে পারলে না, আমাকে কমেন্টে লিখলে যে স্যার এই বুঝতে পারছি না, তার মানে আমি বুঝবো যে আচ্ছা আমার পড়ানোর পেডাগোগিতেই ভুল রয়েছে, আমি পড়াচ্ছি হয়তো ভুলভাবে, এটাকে ইমপ্রুভমেন্ট করার দরকার রয়েছে। তাহলে টিচারের অনেক হেল্প হবে, অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে টিচারের অনেক হেল্প হবে। কেন? সে ফিডব্যাক পাবে, সরাসরি ফিডব্যাক পাবে, আবার তার পেডাগোগি সম্পর্কেও সে অবগত হবে এবং এর মাধ্যমে আলটিমেট স্টুডেন্টের ইমপ্রুভমেন্ট হবে, উন্নয়ন সাধন হবে। কী হবে? উন্নয়ন সাধন হবে বা ইমপ্রুভমেন্ট হবে, এটা এখানে বলা হয়েছে। অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে আর কি করা হয়, যেহেতু টিচার সামনেই আছে তো মনিটর করা হয়, মানে ছাত্রদের দিকে লক্ষ্য রাখা হয় এবং দেখা গেল মনিটর করে আমি বুঝতে পারলাম যে আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে পড়ালে তো ছেলেরা বেশ খুব একটা উন্নতি হচ্ছে না, নট ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তো আমি কি করলাম, পুনরায় প্ল্যান করব বা রিপ্ল্যান করব যদি তাদের পরিবর্তনের প্রয়োজন হয়। যদি আমি দেখি যে আমি যেভাবে পড়াচ্ছি তারা বুঝতে পারছে না, তখন আমি কি করব, আরেকবার আমার পড়ানোর পেডাগোগিটাকে চেঞ্জ করব।
আর কি করা হয়, টিচাররা অবজার্ভ করে আমাদের উপরে মানে স্টুডেন্টের উপরে। ডিউরিং টিচিং লার্নিং প্রসেস, এই লার্নিং প্রসেসের সময় টিচাররা ছাত্রদের উপর একটু নজর রাখে, তারা ঠিকঠাক শিখছে না, ফিডব্যাক প্রদান করে। আর মডিফাই মানেই চেঞ্জ, যদি কোনো রকমের মডিফাই প্রয়োজন হয় তাহলে মডিফাই করবে বা তার পেডাগোগির মধ্যে কোনো রকমের চেঞ্জ করবে। কী জন্য চেঞ্জ করবে? টু ইমপ্রুভ দ্য স্টুডেন্টদের ইমপ্রুভমেন্ট করার জন্য। অর্থাৎ এখানে একটা ইমপ্রুভমেন্টের সুযোগ থাকে। কোথায়? অ্যাসেসমেন্ট ফর লার্নিং একটা ইমপ্রুভমেন্টের সুযোগ থাকে, কারণ হাত থেকে এখনও বেরিয়ে যায়নি। এবার চলে আসছি অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অফ লার্নিং মানে মাথায় রাখবে এবার তোমার আর হাতে নেই, হাত থেকে বেরিয়ে চলে এসছে। অফ লার্নিং মানে কি? অলরেডি সেই বছরটা শেষ হয়ে গেছে, ইয়ার এন্ড। ছেলেরা তোমার আর হাতে নেই, বা ছেলেদের উন্নয়ন সাধন করা তোমাদের আর হাতে নেই। এখানে লিখে নাও নট ফর ইমপ্রুভমেন্ট। ছেলেদের উন্নয়ন করা তোমার হাতে আর নেই, অতটা নেই নয় মানে অ্যাকচুয়ালি অতটা নেই। কারণ কি? এটা আফটার জাজমেন্ট, এটা জাজমেন্টের সময় বা জাজমেন্টের পরে হয়, মানে ডিক্লেয়ার করে দেওয়া হয় যে স্টুডেন্ট পাস ফেল নাকি। যেমন আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল, ধরো এই যে আমি পড়াচ্ছি টেটের জন্যে, ধরো টেট এক্সামটা হয়ে গেল। তাহলে টেট এক্সাম হয়ে যাওয়ার পরে আমি কি আর অ্যাসেসমেন্ট দিয়ে লাভ আছে? যে তুমি ইংরেজি পারতেন, এটা পড়ো ওটা পড়ো, আর বলে লাভ নেই, কারণ হয়ে গেছে অলরেডি। হয়তো হতে পারে নেক্সট ইয়ারের জন্য, বাট ওটা নেক্সট ইয়ারে পড়ে যাচ্ছে, তো এই বছর ওটার কোনো প্রয়োজন নেই। সুতরাং ক্লাসটা ধরো শেষ হয়ে গেল, তারপর একটা টেস্ট নিলাম এবং বুঝলেন কি শিখলেন আপনি। তাহলে যখন পুরো ক্লাসটা শেষ হয়ে গেল, যখন পুরো ইয়ারটা শেষ হয়ে গেল, তারপরে এক্সাম নিলাম, তারপরে হয়তো এটা হতে পারে যে আমরা বুঝতে পারলাম যে কোথায় কী প্রবলেম রয়েছে। তাই এটা অ্যাকচুয়ালি লেখা ঠিক হবে না যে নট ফর ইমপ্রুভমেন্ট, পুরোটাই ইমপ্রুভমেন্টের জন্যই হয়, বাট ওর থেকে একটু লেস হয় আর কি, মানে অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের থেকে একটু কম ইমপ্রুভমেন্টের সুযোগ রয়েছে, কারণ অলরেডি একটা হাত থেকে বেরিয়ে যায়। এটা কিসের পার্ট? এটা আমাদের সাবমেটিভ লার্নিংয়ের পার্ট, ঠিক আছে? এটা হলো সাবমেটিভ লার্নিংয়ের পার্ট। কেন সাবমেটিভ লার্নিংয়ের পার্ট? কারণ এটা হলো ইয়ার এন্ড, বছরের শেষের দিক হবে এরকম। তারপর রয়েছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। কী বলা হয়েছে? এখানে যেহেতু বছরের শেষ মুহূর্তে চলে এসেছি, তাই ফিডব্যাক আর প্রদান নয়, কারণ সারা বছর অলরেডি ফিডব্যাক নিয়েছি আমরা, সারা বছর অ্যাসেসমেন্ট ফরের মাধ্যমে আমরা ফিডব্যাক নিয়েছি, তো আর অ্যাসেসমেন্ট অফের মাধ্যমে আর ফিডব্যাক নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কি করে? জাস্ট জাজমেন্ট দেয় এবং সিদ্ধান্ত নেয় যে সে সারা বছর কি করেছে, কি শিখেছে। আর কি দেখব? লাস্ট আমাদের রয়েছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। অ্যাজ মানেই কি? সেলফ। অ্যাজ মানেই লিখে দেবে এটা সেলফ, মানে নিজের দ্বারা। বুঝে নিজেই যখন তার টেস্টের সে মূল্যায়ন করতে থাকে বাচ্চারা, তখন তাকে বলতে পারবো আমরা অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং বা সেলফ অ্যাসেসমেন্ট। স্টুডেন্টস বিকাম অ্যাওয়ার্ড। আচ্ছা, এটা অ্যাওয়ার্ড নয়, এটা হবে অ্যাওয়ার, AWARE, অ্যাওয়ার। স্টুডেন্ট নিজেই অ্যাওয়ার হয়ে যাবে ফর দেয়ার ওন লার্নিং। অ্যাওয়ার মানে কি? তারা সতর্ক হয়ে যায়, এখানে লিখে নাও সতর্ক। স্টুডেন্টরা নিজেই বেশি সতর্ক হয়ে যাবে, তারা কি শিখছে কি শিখছে না তারা নিজেরা বুঝতে পারবে, তাদের উন্নতি হচ্ছে না কি হচ্ছে না। এবং শুধু স্টুডেন্টরাই নয়, তার পিয়ার গ্রুপে হতে পারে, তার সহপাঠীও হতে পারে, সে নিজেও হতে পারে। এবং এটা একটা কোলাবোরেটিভ লার্নিং। তার মানে কোলাবোরেটিভ লার্নিং বলা হয়, এটা একটা ক্লাসরুম, স্টুডেন্ট একের বেশি স্টুডেন্ট রয়েছে, যখন তার টিচিংয়ের ক্ষেত্রে বা টিচিং লার্নিং প্রসেসে তার অন্যান্য সহপাঠীরা যুক্ত থাকবে বা হেল্প করবে, সবাইকে মিলে তৈরি হয় আমাদের কোলাবোরেটিভ লার্নিং। ঠিক আছে? কোলাবোরেটিভ লার্নিং মানে সবাই একসঙ্গে মিলেমিশে শিক্ষা গ্রহণ করবে। বাংলা টার্মটা তোমরা দেখে নিও, একসঙ্গে মিলেমিশে শিক্ষা গ্রহণ করবে। এবং এরপরে রয়েছে আমাদের অ্যাসেসমেন্ট ইন লার্নিং। তোমাদের একটা জিনিস দেখা শোনো, অনেক সময় দেখবে যে এটা একটা হলো, দেখো বইয়ের পেজ, দেখবে এখানে দেওয়া আছে কোনো একটা থাকে না বইয়ের মধ্যে এরকম, এখানে সংজ্ঞা দেওয়া আছে, এতটা সংজ্ঞা দেওয়া আছে, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এখানে দেখবে একটা আলাদা সুন্দর করে ছক্কাটা থাকে, এখানে লেখা থাকে, এখানে ধরো এই লেখাটা আমি এখানে লিখছি, এখানে লেখা থাকে নো মোর, মানে আরও বেশি জানো, বা তুমি কি জানো, ডু ইউ নো, দিয়ে একটা কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকে কি থাকে না, কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকে।
এই এক্সট্রা ইনফরমেশনটা কি বলা হয়? অ্যাসেসমেন্ট ইন লার্নিং। বুঝে গেল? এই যে এক্সট্রা ইনফরমেশন, এটা কি বলা হয়? অ্যাসেসমেন্ট ইন লার্নিং। তাহলে আমরা যখন কোনো টপিক পড়ি, সেই টপিকের আরও কিছু বেশি ধারণা ক্লিয়ার করার জন্যে কিছু ইনফরমেশন থাকে বাইরের, মানে পেজের একটা সাইডে, সেটাকে আমরা বলবো অ্যাসেসমেন্ট ইন লার্নিং। ওটাকে নিয়ে জেনারেলি কোয়েশ্চেন হয় না, মেন কোয়েশ্চেন হয় এই তিনটাকে নিয়ে। কোন তিনটাকে নিয়ে? মেন কোয়েশ্চেন হয় এই তিনটাকে নিয়ে। কী কী দেখে নিই একবার। প্রথমে রয়েছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, তারপর রয়েছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, তারপরে অফ লার্নিং। তাহলে অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে কি? অ্যাসেস স্টুডেন্টস প্রসেস। বুঝতে যাচ্ছে না? না, অন্যভাবে নিই, দাঁড়াও। এখানে দেখো, এটা প্রথম আমরা এই পয়েন্টটা পড়ছি, এই পয়েন্টটা এখানে বলা হয়েছে অ্যাসেস স্টুডেন্টস প্রসেস অ্যান্ড লার্নিং নিডস। স্টুডেন্টরা কীভাবে পড়ছে, তাদের পড়ার পদ্ধতি কী, সেই প্রসেসটাকে আমরা খেয়াল রাখি এবং তাদের লার্নিং নিডস, তাদের শেখার জন্য আর কী কী প্রয়োজন তার উপরে ফোকাস করি। এখানে কি বলা হচ্ছে? আচ্ছা, পরপর আমরা পড়ে নিই, চলো। 2 নম্বরটা কী বলা হয়েছে? আমরা পড়ছি অ্যাসেসমেন্ট ফর পড়ছি আমরা। আর কি বলা হয়েছে? স্টুডেন্টস আর, এক মিনিট দাঁড়াও, হ্যাঁ, স্টুডেন্টস আর ইনভলভড ইন দ্য অ্যাসেসমেন্ট প্রসেস। অবশ্যই এই পদ্ধতির ভিতরে স্টুডেন্টরাও ইনভলভ থাকে, কারণ টিচিং লার্নিং হয়, শিক্ষক শিক্ষা দেয়, ছাত্ররা শিক্ষা নেয়, শেখে। এখানে কি বলা হয়েছে? ডেসক্রিপটিভ ফিডব্যাক ইজ এসেনশিয়াল ইন ক্রিয়েটিং লার্নিং স্ট্র্যাটেজিস। বলছে ডেসক্রিপটিভ ফিডব্যাক প্রয়োজন, মানে পুরো একটা বর্ণনামূলক ফিডব্যাক দিতে হবে ছাত্রদেরকে, যে তোমরা এই জায়গায় ভুল করছো, এটা করা উচিত, পুরোপুরি ফিডব্যাক দিতে হবে, কমপ্লিট, কারণ হাতে তাদের সময় থাকে। তারপর রয়েছে 4 নম্বর পয়েন্ট কি? টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ওয়ার্ক টুগেদার টু ইমপ্রুভ স্টুডেন্টস লার্নিং। হ্যাঁ, এই ক্ষেত্রে স্টুডেন্ট টিচার দুজনে একসঙ্গে কাজ করে ছাত্রদের উন্নয়নের জন্য। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কেন? কারণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চলে, সারা বছর চলে এটা, ওই জন্য এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। নেক্সট কি বলা হয়েছে? ইনক্রিজ লার্নার্স মোটিভেশন। যে শিশুরা শিক্ষা গ্রহণ করে তাদের মোটিভেশনটা অনেক বেড়ে যায় এর মাধ্যমে, কারণ তারা টিচারের ইনভলভমেন্টও দেখতে পায়, নিজের বন্ধুবান্ধবের ইনভলভমেন্টও দেখতে পায়, মিলেমিশে শেখে, ওই জন্য তাদের মোটিভেশনটা অনেক হাই হয়ে যায়। তারপর কি বলা হয়েছে? প্রোভাইডস ক্লিয়ার লার্নিং টার্গেট ফর স্টুডেন্ট। হ্যাঁ, ছাত্রদের ক্লিয়ার টার্গেট দেয় যে তোমাদের কী কী শিখতে হবে এই সময়ের মধ্যে। আর কি দেখা যায়? স্টুডেন্টস লার্ন, শিশুরা শেখে টু ডিফারেন্সিয়েট গুড ওয়ার্ক অ্যান্ড উইক ওয়ার্ক। তারা ভালো কাজ এবং দুর্বল কাজের মধ্যে পার্থক্য করতে শেখে। বোথ টিচার অ্যান্ড স্টুডেন্টস অ্যাসেস স্টুডেন্টস লার্নিং। ছাত্র শিক্ষক দুজন মিলে তারা কেমন কি শিখেছে তার অ্যাসেসমেন্ট করে। আর অ্যাজের মধ্যে কি বলা হয়েছে দেখি? অ্যাসেসমেন্ট অ্যাজ, ইট অ্যাসেস স্টুডেন্টস রেকগনাইজেশন অ্যাবাউট দেয়ার লার্নিং। এই যে বলছে স্টুডেন্টস রেকগনাইজেশন, স্টুডেন্টস কগনিশন, ছাত্রদেরই বুদ্ধিমত্তা, অ্যাবাউট দেয়ার লার্নিং, তাদের শিক্ষা থেকে, মানে তারা যা যা শিখেছে সেটা থেকে তারা কী কী করতে পারছে সেটাই অ্যাসেস করা হয়, সেটাই দেখা হয় ভালো করে। তারপরে স্টুডেন্টস আর অ্যাক্টিভলি ইনভলভড ইন মনিটরিং অ্যান্ড অ্যাসেসিং দেয়ার লার্নিং। এই যে স্টুডেন্টদেরই লার্নিং, স্টুডেন্টরাই কেমন শিখেছে সেটা ভালোভাবে দেখা হবে স্টুডেন্টদেরই দ্বারা। বুঝা গেল? স্টুডেন্টদেরই লার্নিং অ্যাক্টিভলি দেখা হবে, মনিটর করা হবে, মানে দেখা হবে এবং অ্যাসেস করা হবে, তার মানে মূল্যায়ন করা হবে বাই দেয়ার লার্নিং, তাদেরই শিক্ষা দ্বারা। আর কি বলা হয়েছে? টিচার্স শো স্টুডেন্টস হাউ টু ডু সেলফ অ্যাসেসমেন্ট। টিচার স্টুডেন্টদেরকে শেখাবে, বলবে যে তোমরাই তোমাদের অ্যাসেসমেন্ট করো। এটা কি বলা হয়? সেলফ অ্যাসেসমেন্ট। এটা কি বলা হবে আমাদের? সেলফ অ্যাসেসমেন্ট বলা হবে এটা কি, এবং এটা টিচারই হেল্প করবে শিখতে। তারপরটা বলা হয়েছে টিচার্স প্রোভাইড স্টুডেন্টস উইথ অপরচুনিটিস টু প্র্যাকটিস সেলফ মনিটরিং অ্যান্ড সেলফ রিফ্লেকশন। বলছে টিচার কি করবে? স্টুডেন্টদেরকে অপরচুনিটিস দেবে, সুযোগ দেবে। কিসের সুযোগ দেবে? টু প্র্যাকটিস
সেলফ মনিটরিং, নিজেকেই দেখার জন্যে, মানে নিজের কাজটাকেই দেখার জন্যে, অ্যান্ড সেলফ রিফ্লেকশন, এবং নিজের কাজের প্রতিফলন করার জন্যে, মানে অ্যাকচুয়ালি সেলফ অ্যাওয়ারনেসেরই এটা একটা পদ্ধতি, সেলফ অ্যাসেসমেন্টেরই পদ্ধতি। এটাও একটা কন্টিনিউয়াস প্রসেস, সারা বছর ধরে চলে। তারপরে কি রয়েছে, টিচার গাইড করবে স্টুডেন্টদেরকে ইন সেটিং লার্নার্স গোল, লার্নাররা কী কী শিখবে সেই গোল তৈরি করতেও টিচার সাহায্য করবে স্টুডেন্টদেরকে। স্টুডেন্ট অ্যাসেস দেয়ার লার্নিং, এবং এটা হলো সবথেকে অরিজিনাল এবং মেন পয়েন্ট, এটা কি বলা হয়, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। কেন? কারণ স্টুডেন্টস অ্যাসেস দেয়ার ওন লার্নিং, স্টুডেন্টরা তাদের নিজের লার্নিংটা নিজেরাই অ্যাসেস করবে, অন্য কাউকেও প্রয়োজন নেই। আর এটা কি করে, ইমপ্রুভ স্টুডেন্টস লার্নিং অ্যান্ড মোটিভেশন, যখন তারা নিজেরাই নিজেদের কাজটাকে জাজ করতে পারে, নিজেরাই নিজেদের কাজটাকে ভালো করে খেয়াল করতে পারে তারা কি শিখছে, তারা কি করছে, তখন তাদের কী হয়, সেলফ মোটিভেশন এখান থেকে জন্ম নেয়। ঠিক আছে, সেলফ মোটিভেশন জন্ম নেয়। এরপরে দেখি আমরা, এরপরে আমাদের রয়েছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তাহলে অ্যাসেসমেন্ট অফ কী পড়ছি আমরা এখন, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, ইট অ্যাসেস হোয়াট স্টুডেন্টস হ্যাভ লার্নড, স্টুডেন্টরা যে সারা বছর ধরে শিখলো, এটা ধরো কমপ্লিট 1 ইয়ার, তো কমপ্লিট 1-এর পরে তারা কী কী শিখলো, সেই কমপ্লিট শেখাটাই তারা কি করবে, অ্যাসেস হবে। তাহলে এক্ষেত্রে কী হয়, ইট অ্যাসেস হোয়াট স্টুডেন্টস হ্যাভ লার্নড, ছেলেরা বা শিক্ষার্থীরা সারা বছর কী শিখেছে সেটার ওপরই এটা মানে আলোকপাত করে, মেইনলি সেটার ওপরই এটা ফোকাস করে। তারপর বলা হয়েছে স্টুডেন্টস আর নট ডিরেক্টলি ইনভলভড ইন অ্যাসেসমেন্ট প্রসেস। দেখো এইটা হলো প্রথম অ্যাসেসমেন্ট প্রসেস যেখানে স্টুডেন্টরা নট ডিরেক্টলি ইনভলভ, সরাসরি তারা ইনভলভ নয়, কারণ এটা টিচার করবে। কারণ কি, এর কারণটা হলো এটা টিচার করবে, টিচার্সরা ইনভলভমেন্ট থাকবে, স্টুডেন্টদের এখানে কোনো হাত নেই। তুমি ভাবো এক্সাম দেওয়ার পরে, ফাইনাল এক্সাম দেওয়ার পরে টিচার তোমার সঙ্গে আলোচনা থরি করবে যে তুমি এখানে নাম্বার পেয়ে এখানে এখানে গিয়েছে, এটা করবে না, এটা ইউনিট টেস্টে হয়। তারপরে সার্টিফাই স্টুডেন্টস কম্পিটেন্স, ছাত্রদের দক্ষতার লেভেলটা, কম্পিটেন্স মানে লিখে নিতে পারো দক্ষতা আর কি, ছাত্রদের দক্ষতার লেভেলটা সার্টিফাই করা হবে, মানে কি সার্টিফিকেট দেওয়া হবে। এখানে আর কোনো ইমপ্রুভমেন্টের অতটা জায়গা নেই, কারণ তাদেরকে অলরেডি আমরা সার্টিফিকেট প্রদান করে দিচ্ছি। সাপোজ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়ে গেল, সাপোজ তুমি ক্লাস 5-এ পড়ো, 5-এর শেষের দিকে এক্সাম নিয়ে তোমার সার্টিফিকেটও দিয়ে দিল, তাহলে সার্টিফিকেট দেওয়ার পরে আর কি এখানে কোনো চেঞ্জ করা যাবে, যাবে না নিশ্চয়ই, তার মানে এখানে স্টুডেন্টের কোনো হাত নেই। তারপরটা দেখি, এক্ষেত্রে যদি একটা টিচার ধরো, যদি একটা স্টুডেন্ট ধরো 100-র মধ্যে 10 পেয়ে গেল, তার মোটিভেশন ডাউন হতেও পারে। আবার একটা স্টুডেন্ট দেখা গেলো 100-র মধ্যে 90 পেয়ে গেল, তার মোটিভেশন হাই হতেও পারে, যে 10 পেয়েছে সে ভাববে যে আমি তো পড়াশোনা করে পারছি না, ছেড়ে দিই, হবে না আমার দ্বারাই। আর যে দেখা গেলো 90 পেয়ে গেলো, সে ভাববে আর একটু তো ভালো করে পড়ে নিই, 100 তুলে নেবো। তার মানে কি, এখানে ইনক্রিজও হতে পারে, মানে উন্নতিও হতে পারে, আর ডিক্রিজও হতে পারে তাদের মোটিভেশন। তাহলে মোটিভেশন কমতেও পারে, বাড়তেও পারে, ইনক্রিজ মানে বাড়া, ডিক্রিজ মানে কমা, তাদের মোটিভেশন বাড়তেও পারে বা কমতেও পারে। তারপরে কি বলা হয়েছে, ইট প্রমোটস র্যাঙ্কিং অ্যান্ড স্কোরিং। হ্যাঁ, এটা একটা খারাপ জিনিস, এটা তো আমাদের শিক্ষা ব্যবস্থারই একটা খারাপ জিনিস না। এই জায়গায় অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ে কী করা হয়, র্যাঙ্কিং মানে কার কত র্যাঙ্ক হচ্ছে, এবং সর্টিং, স্টুডেন্টকে বাছাই করা হয় যে এই কটা স্টুডেন্ট ভালো, এ কটা স্টুডেন্ট ভালো বা গুড, এ কটা স্টুডেন্ট খারাপ বা ব্যাড, বাছাই করা হয়। তাহলে র্যাঙ্কিংও করা হয়, স্কোরিংও করা, সর্টিংও করা হয়। সর্টিং মানে লিখে নাও বাছাই করা, সর্টিং মানে লিখে নাও বাছাই করা, বাছাই করা হয় স্টুডেন্ট। র্যাঙ্কিং মানে তো র্যাঙ্ক প্রদান করা, তোমার রোল নাম্বার 1 হবে না 2 হবে না 3 হবে, সেটা করা। তারপরে রিভিলস, এটা প্রকাশ করে স্টুডেন্টস লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, ছেলেরা কতটা কি বুঝছে সেই লেভেলটা আমরা বুঝতে পারি, অবশ্যই তাদের মার্কশিট দেখে আমরা বুঝতে পারি এটা, মার্কশিট দেখে আমরা বুঝতে পারি এটা। তারপরটা কি বলা হয়েছে, লেস এমপ্যাসিস অন ইমপ্রুভিং। এটাই আমি বলতে চাইছি তখন থেকে, যে অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ে লেস ইম্পর্টেন্স বা লেস এমপ্যাসিস মানে কম জোর দেওয়া হয়। এমপ্যাসিস মানে লিখে নাও জোর দেওয়া, যারা বাংলা মানে এটা ওয়ার্ডটার সঙ্গে ফ্যামিলিয়ার নয় তারা লিখে নাও, এমফ্যাসিস মানে জোর দেওয়া, আর লেস
মানে কম জোর দেওয়া হয় স্টুডেন্টের ইমপ্রুভমেন্টের উপরে বা স্টুডেন্টের লার্নিংয়ের উপরে। এই জায়গাটায় আর লার্নিংয়ের বা ইমপ্রুভমেন্টের অতটা ভালো স্কোপ নেই, ঠিক আছে। তারপর কি বলা হয়েছে, ইট এমফেসাইজ মানে কি বললাম, জোর দেয় অ্যাকাউন্টেবিলিটি মানে স্বচ্ছতা, টু মিট স্ট্যান্ডার্ডস, মানে আমাদের ধরো প্রতিটা স্কুলের একটা স্ট্যান্ডার্ড সেট থাকে প্রতিটা বোর্ডের, যে তুমি 100-র মধ্যে বা 100%-এর মধ্যে তুমি যদি 34% পাও তবেই তুমি পাস, 100-র মধ্যে তুমি যদি 75% পাও তবেই তুমি স্টার মার্কস পাবে। তো এই যে স্ট্যান্ডার্ড সেট করা হয়েছে, এটা কি বলা হয় স্ট্যান্ডার্ড সেট। যেমন যেমন ধরো টেট এক্সামে কী করা হয়েছে, তুমি যদি 60% পাও তাহলেই তুমি পাস। তার মানে কি বোর্ড বা কমিশন একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে। ঠিক সেরকম এই স্টেজেও একটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় ওই স্ট্যান্ডার্ডকে মিট করতে, মানে ওই স্ট্যান্ডার্ড পর্যন্ত নাম্বারটা তুলতে, ঠিক আছে। আর কি করা হয়, টিচার অ্যাসেস স্টুডেন্ট লার্নিং, টিচারই অ্যাসেস করবে স্টুডেন্টের লার্নিং, এখানে স্টুডেন্টের কোনো হাত নেই। বোঝা গেল? তাহলে এই হলো তিনটে জিনিসের পার্থক্য। তাহলে আমরা ফর বুঝলাম, অ্যাজও বুঝলাম, অফও বুঝলাম। এবার স্টুডেন্টের যে লার্নিং হয়, সেই লার্নিং বা এভলিউশনের কিছু তো পদ্ধতি রয়েছে না, কিসের মাধ্যমে বুঝবো তাদের উন্নতি হচ্ছে কি হচ্ছে না, কিসের মাধ্যমে আমরা তাদেরকে স্কোর দেবো। এখান থেকে আসবে আমাদের তিনটে পদ্ধতি, একটা অবজারভেশন, দ্বারা একটু বড় করি লেখাটা, একটা হলো অবজারভেশন, একটা হলো রেটিং স্কেল, আর একটা হলো একটা রেটিং স্কেল, একটা অবজারভেশন, আর একটা হলো সোশিওগ্রাম বা সোশিওমেট্রি। অবজারভেশন মানে কি, আমরা স্টুডেন্টদেরকে লক্ষ্য করব তারা কি শিখছে। আচ্ছা, রেটিং স্কেল মানে কি, একটা স্কেল থাকবে, স্কেলটা 1 থেকে 10 পর্যন্তও থাকতে পারে, আবার 1 থেকে 5 পর্যন্তও থাকতে পারে। স্টুডেন্টকে মার্কস দেওয়া হবে যে সে কত পাচ্ছে কত পাচ্ছে না, তবে আমরা বুঝতে পারবো যে তার উন্নতি হচ্ছে না কি হচ্ছে না। আর রয়েছে সোশিওগ্রাম কি বলছি দেখো। তাহলে সবার প্রথমে আমরা দেখব যে মোট কতগুলি টেকনিক রয়েছে। প্রথমেই হলো আমাদের, দেখে নাও, প্রথমেই হলো অবজারভেশন, লক্ষ্য করবে স্টুডেন্টের দিকে। রেটিং স্কেল যেটা বলেই দিলাম, 1 থেকে 10 না হলে 1 থেকে 5 এই পর্যন্ত একটা মিটার থাকবে, তোমাকে স্কোর দেওয়া হবে। তারপরে সোশিওগ্রাম বা সোশিওমেট্রি বা সোশিওগ্রাম, যেটা তৈরি করা হয়েছে জ্যাকব এল মোনারো, খুব ইম্পর্ট্যান্ট, নোটস বানাও। সোশিওগ্রাম বা সোশিওমেট্রি কে দিয়েছে, জ্যাকব এল মোনারো, ঠিক আছে। 3 নম্বরটা করে নাও, জ্যাকব এল মোনারো। তারপরে রয়েছে আমাদের কিউমুলেটিভ রেকর্ড মানে হলো একটা শিশু যে নার্সারিতে পড়ে, নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত সমস্ত ডেটা আমরা এক জায়গায় স্টোর করে রাখবো, সেটা কি বলা হয় কিউমুলেটিভ রেকর্ড। তারপরে রয়েছে ইন্টারভিউ নেবো, বাচ্চাদের বুঝতে পারবো কতটা শিখেছে। অ্যানেকডোটাল রেকর্ড, তার মানে হলো একটা শিশু তার সারাদিনে কী করলো না করলো একটা ডায়েরির ভিতরে লিখে রাখা হবে, দিয়ে এটাকে পরে প্যারেন্টসের সঙ্গে দেখানো হবে, এটাকে একটা শর্ট স্টোরি লেখা হবে অ্যাকচুয়ালি, এটা কি বলা হয় অ্যানেকডোটাল রেকর্ড। আর একটা হলো পোর্টফোলিও, যেমন তোমার অ্যাকাউন্ট থাকে ফেসবুক হোয়াটসঅ্যাপে, ঠিক সেরকম এদেরও একটা অ্যাকাউন্ট থাকবে যেটা রেজিস্টার করা থাকবে তাদের সম্পর্কে। সবগুলো বোঝা গেল। সোশিওগ্রামটা কি আমরা একবার দেখি। দেখো সোশিওগ্রাম বা সোশিওমেট্রি কি, এটা হলো প্রথমত এটা তৈরি করা হয়েছে জ্যাকব এল মোনারো, ঠিক আছে, জ্যাকব এল মোরানো এর দ্বারা এটা তৈরি করা হয়েছে। এক্ষেত্রে কি করা হয়েছে, সমাজের বা স্কুলের বিভিন্ন শিশু রয়েছে বা বিভিন্ন গ্রুপ রয়েছে, সব গ্রুপগুলি একে অপরের সঙ্গে কিভাবে জড়িত সেটাই প্রকাশ করা হয়। তার মানে সে কিভাবে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে, তাদের সোশিও মানে কি সোশ্যাল মানে কি সামাজিক, সোশ্যাল মানে হলো সামাজিক, একটা শিশু আর একটা শিশুর সঙ্গে সামাজিকভাবে কেমনভাবে জড়িত সেটা কি বলা হবে, সেটাই আমরা চেক করব সোশিওমেট্রির মাধ্যমে বা সোশিওগ্রামের মাধ্যমে। তাদের মধ্যে ঐক্যতা কেমন, তারা কেমনভাবে রয়েছে, এটাই আর কি। চলো কিউমুলেটিভ রেকর্ড মানে কি বললাম একবার দেখে নিই। কিউমুলেটিভ রেকর্ড মানে, এটা একবার এসেছিলো সিটেটে, প্রিভিয়াস ইয়ার এসেছিল। কিউমুলেটিভ রেকর্ড মানে হলো ইট ইজ ডিভাইস ফর রেকর্ডিং
ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন রেকর্ড করার জন্য এটা হলো একটা ডিভাইস। কি ইনফরমেশন? হুইচ ইজ কালেক্টেড ফ্রম ডিফারেন্ট সোর্সেস ওভার এ পিরিয়ড অফ টাইম। বলছে অনেক দিন ধরে স্টুডেন্ট সম্পর্কে বিভিন্ন ইনফরমেশনকে জোগাড় করা। দিজ ইনফরমেশন আর এসেনশিয়াল ফর গাইডেন্স, যে ইনফরমেশনগুলি নেওয়ার মাধ্যমে আমরা স্টুডেন্টের গাইড করতে পারবো, ভালো তারা কোথায় ভুল করে কোথায় ঠিক করে সেটা শেখাতে পারবো। আর কি বলা হয়েছে? কাউন্সেলিং অফ দ্য স্টুডেন্ট, এবং স্টুডেন্টদের কাউন্সেলিং করতেও কাজে লাগে। তাহলে কিউমুলেটিভ রেকর্ড মানে এক কথায় তোমার নার্সারি থেকে 12 পর্যন্ত যে যে ক্রিয়াকলাপ তুমি করেছো, যে যে জায়গায় যেমন তোমার পারফরমেন্স রয়েছে, যেমন ক্লাস 1-এ দেখা গেল, ক্লাস 1 থেকে চলতে চলতে 12 পর্যন্ত দেখা গেলো সব জায়গাতেই তোমার ম্যাথসের নাম্বারটা খুব ভালো, তার মানে আমরা বুঝতে পারবো যে তোমার ম্যাথসের স্কোপ বেশি, এই আর কি। তারপর রয়েছে আমাদের পোর্টফোলিও। পোর্টফোলিও কি? পোর্টফোলিও অ্যাসেসমেন্ট ইজ এ টাইপ অফ অ্যাসেসমেন্ট। বলছে পোর্টফোলিও হলো এক ধরনের অ্যাসেসমেন্টের ধরন, যার মধ্যে থাকে বিভিন্ন স্টুডেন্টের ইনফরমেশন কালেক্ট করা এবং তাদেরকে এভালুয়েশন করা। কিসের মাধ্যমে? স্টুডেন্ট ওয়ার্ক ওভার টাইম, স্টুডেন্টের ওপরে পরিশ্রম করে কাজ করার ওপরে তাদের ইমপ্রুভমেন্ট করা। এটা কি বলা হবে? পোর্টফোলিও। পোর্টফোলিও তাহলে কি বাংলায় দেখে নিই, এটা হলো এক ধরনের মূল্যায়ন, যে মূল্যায়নটা সময়ের সাথে ছাত্রদের কাজ সংগ্রহ করবে এবং তাদের মূল্যায়ন করবে। তাহলে পোর্টফোলিও মানে তারা কী করছে সারা বছর সেটাকে তাদের ইনফরমেশন কালেক্ট করবে এবং তাদের মূল্যায়নের জন্য কাজে লাগাবে। কিছু কোয়েশ্চেন করে আমরা দেখে নিই কিছু কোয়েশ্চেন করে। চলো। হোয়েন এ কুক টেস্টস, যখন একটা কুক টেস্ট করবে তার ফুডকে, সে যা রান্না করলো সেটাকে, ডিউরিং কুকিং, রান্না করার সময়ে, ইট মে বি অ্যাকিন টু, এটা কী ধরনের একটা অ্যাসেসমেন্ট হবে? ভাবো একটা কুক রান্না করছে, একটা কুক মানে যে রান্না করে আর কি, COOK, যে রান্না করে, সে নিজেরটা রান্না করলো, রান্না করার পরে নিজেই সেটার কী করলো? অ্যাসেস করলো, নিজেই সেটাকে টেস্ট করলো। তাহলে এটা কোন ধরনের অ্যাসেসমেন্ট? নিজেই নিজেরটা করছে, অবশ্যই এটা হবে। দেখো অ্যাসেসমেন্ট অ্যান্ড লার্নিং তো নয়, অফ মানে একদম শেষে, ফর মানে চলাকালীন, উত্তর হবে অ্যাজ। কেন? কারণ সে নিজের রান্নাটা নিজেই অ্যাসেসমেন্ট করছে। এটা কি বলা হবে? সেলফ অ্যাসেসমেন্ট। এটা কি বলা হবে? সেলফ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, নেক্সট দেখি আমরা, এই যেখানে উত্তর করা আছে অ্যাজ। চলো এটা দেখি। হোয়েন অল দ্য ফলোয়িং প্রমোটস অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং প্রশ্নটাই ভুল পড়লাম। বলছে অল অফ দ্য ফলোয়িং, নিচের এই সবগুলি প্রমোট করছে, মানে নিচের এই সবগুলি অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিংকে তুলে ধরছে, খালি একটা ছাড়া, এক্সেপ্ট কোনটা ছাড়া? মানে সবগুলি লার্নিং অ্যাজ অ্যাসেসমেন্টকেই প্রমোট করছে, নিচের একটা বাদ দিয়ে। তাহলে খোঁজো সেটা কোনটা, দেখি। টেস্টিং স্টুডেন্টস অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল, ছাত্রদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের অ্যাসেস করা, মূল্যায়ন করা, তাদের টেস্ট নেওয়া। টেস্টিং স্টুডেন্টস অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল মানে যত তাড়াতাড়ি সম্ভব স্টুডেন্টের টেস্ট নেওয়া, এটা হবে। নাকি টেলিং স্টুডেন্ট টু টেক ইন্টারনাল ফিডব্যাক, স্টুডেন্টদেরকে বলা যে তোমরা ইন্টারনাল ফিডব্যাক মানে অভ্যন্তরীণ ফিডব্যাক নাও। ইন্টারনাল ফিডব্যাক মানে ভিতর থেকে ফিডব্যাক নাও, বন্ধুদের মধ্যে হতে পারে বা নিজের ভিতর থেকে হতে পারে, বা স্টুডেন্টকে বলা যে নিজেই তুমি নিজের ফিডব্যাক দাও। তাহলে এটা তো ফলো করছে, তাই দুয়েরটা উত্তর হতে পারে না। দুয়েরটা যেহেতু বোঝাচ্ছে যে অ্যাসেসমেন্ট অ্যাজ, তাই দুয়েরটা উত্তর হতে পারে না। তারপরটা কি বলেছে? জেনারেটিং সেফ এনভায়রনমেন্ট ফর স্টুডেন্টস টু টেক চান্সেস, শিশুদের মধ্যে একটা সেফ এনভায়রনমেন্ট, সেফ একটা পরিবেশ, সুরক্ষিত একটা পরিবেশ তৈরি করা, যেখানে স্টুডেন্টরা নিজেরাই টেক চান্সেস,
তার মানে কি নিজেরাই নিজেদের অ্যাসেসমেন্টের সুযোগ পাবে। তাহলে সেটাও উত্তর হবে না, সেটাও ঠিকই বলছে। ডেটা টেল স্টুডেন্টস টু রিফ্লেক্ট অন দ্য টপিক টট, স্টুডেন্টদেরকে বলা যে টপিকটা এখনই পড়ানো হলো সেই টপিকটা সম্পর্কেই তোমরা কিছু বলো, রিফ্লেক্ট করো মানে প্রতিফলন দেখাও। তাহলে এটাও তো ঠিকই আছে, মানে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিংকে প্রমোট করছে। তাহলে এর উত্তরটা হবে আমাদের একেরটা। কোনো জায়গায় বলা হয়নি যে যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি অ্যাসেসমেন্ট করো, এটা কখনোই অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিংয়ে বলা হয়নি। তাহলে উত্তর এরটাই হবে আমাদের, ঠিক আছে? এই যে উত্তর করাই রয়েছে, এরটা হবে। তারপরটা দেখি আমরা, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। অ্যাসেসমেন্ট ফর লার্নিং, ফর মানি মনে রাখবে ডিউরিং, ফর মানি মনে রাখবে ডিউরিং টিচিং লার্নিং প্রসেস। কোথায় হয় দেখি এবার, অ্যাসেসমেন্ট ফর লার্নিং ফস্টার্স মোটিভেশন, এটা মোটিভেশন বাড়ায়। অ্যাসেসমেন্ট ফর লার্নিং, হ্যাঁ মোটিভেশন তো বাড়ায়, আমরা দেখে নিলাম না একটু আগে, কোথায় দেখলাম এটা, এই যে দেখো অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এই দেখো এটার মানেই তো তাই, এই পয়েন্টটা ফস্টার্স স্টুডেন্ট মোটিভেশন বা ইনক্রিজ স্টুডেন্টস মোটিভেশন, তাহলে এটা ঠিকই রয়েছে হিসাব মতো। তারপরটা দেখি নেক্সট পয়েন্ট, ইজ ডান ফর দ্য পারপাস অফ সেগ্রিগেশন অ্যান্ড র্যাঙ্কিং। বলছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং করা হয় স্টুডেন্টদেরকে সেগ্রিগেট করা মানে আলাদা করা এবং তাদের র্যাঙ্কিং করা। মাথায় রাখবে কখনো কোনো জিনিস, কখনো অ্যাসেসমেন্ট ফর লার্নিং র্যাঙ্কিং করাবে না বা সেগ্রিগেশন মানে পৃথকীকরণ করাবে না। সেগ্রিগেশন মানে স্টুডেন্টদেরকে আলাদা আলাদা দলে ভাগ করা, যারা ভালো শিখেছে তাদের একদিকে করে দেওয়া, যারা খারাপ শিখেছে তাদের একদিকে করে দেওয়া, এটা কখনোই হবে না। অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে তো হবে না, সবাইকে একসঙ্গেই করানো হবে। তাহলে বিএডটা তো উত্তর নয়। তারপরটা দেখি, এমফেসাইজ দ্য ওভারঅল ইম্পর্টেন্স অফ গ্রেড, তাদের গ্রেডের উপরে, গ্রেড মানে কি, কে কত পার্সেন্টেজ পেয়েছে, কে A+ পেয়েছে, কে B+ পেয়েছে, কে C পেয়েছে, এইগুলির উপরে জোর দেওয়া হবে। কিন্তু অ্যাসেসমেন্ট এগুলির উপরে জোর দেওয়া হয় অ্যাসেসমেন্ট অফ, এটার উপরে জোর দেওয়া হয় অ্যাসেসমেন্ট অফে। এটা তো উত্তর হলো অ্যাসেসমেন্ট অফ লার্নিং, তো এটা উত্তর নয়। তারপর একটা এক্সক্লুসিভ অ্যাজ পার, এই জায়গাটা স্পেলিং ভুল আছে, ঠিক আছে, অ্যাজ পার সি অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি, এটা অপশানটা ভুল আছে, এই অপশানটা বোঝা যাচ্ছে না, মিনিংটা বোঝা যাচ্ছে না। যাই হোক এর উত্তর তাহলে আমাদের একটাই হবে, ফস্টার্স মোটিভেশন মানে মোটিভেশন বৃদ্ধি পায়, যেটা আমরা নোটস থেকেই দেখলাম। এটারও বাংলাটা, যাই হোক তাহলে উত্তর এটাই, মানে একটাই আর কি, ভুল জায়গায় দাগ দিলাম, একটাই, অনুপ্রেরণা বৃদ্ধি করে। তারপরটা দেখি আমরা, এ টিচার কালেক্টস, একটা টিচার সংগ্রহ করে অ্যান্ড রিড দ্য ওয়ার্ক অফ দ্য ক্লাস, পুরো ক্লাসের ছাত্রদের যে হোমওয়ার্ক দিয়েছিল সেটা সে কালেক্ট করে এবং পড়ে, রিড করে। দেন প্ল্যানস, তারপরে পরিকল্পনা করে, অ্যাডজাস্ট দ্য নেক্সট সেশন, এবং তারপরে পরবর্তী ক্লাসটা কেমন করে করবে সেটাকে অ্যাডজাস্ট করে, টু মিট স্টুডেন্টস নিড, ছেলেদের প্রয়োজনটাকে মেটানোর জন্যে। সি ইজ ডুইং, সে কী ধরনের এই জায়গায় অ্যাসেসমেন্ট করছে। দেখো অ্যাড তো পড়িনি, বাদ দিয়ে দাও। অ্যাজ মানে তো শিক্ষার্থী মানে স্টুডেন্ট যখন নিজেই নিজের অ্যাসেসমেন্ট করবে তাহলে এটাও বাদ। এবার অফ মানে তো ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে, তাহলে এটাও নয়। তাহলে ডিউরিং টিচিং লার্নিং প্রসেস হবে সি, ফর হবে, ঠিক আছে, ফর হবে। নেক্সট দেখি, এটা সিটেটের কোয়েশ্চেন, ঠিক আছে, আগেরটাও ছিল সিটেটের PYQ, এটাও সিটেটের PYQ। রোজ টুক হার ক্লাস ফর এ ফিল্ড ট্রিপ, রোজ একটা ম্যামের নাম আর কি, তার ক্লাসের ছাত্রছাত্রীদেরকে একটা ফিল্ড ট্রিপে নিয়ে যায়, মানে কোনো একটা সুন্দর জমি দেখাতে বা ফল ফুল দেখাতে নিয়ে যায়, বা যে কোনো জায়গায়, ফিল্ড ট্রিপ মানে যে কোনো জায়গায় গিয়ে, ধরো আমরা সুন্দরবন গেলাম, ওটা একটা ফিল্ড ট্রিপ, ঠিক আছে। অ্যান্ড আফটার কামিং ব্যাক, সেখান থেকে ফিরে এসে, সি ডিসকাসেস দ্য ট্রিপ, সেই ট্রিপটাকে আলোচনা করলো, তাদের সেই যাত্রাটাকে আলোচনা করলো উইথ হার স্টুডেন্টস, তার তার ছাত্রছাত্রীদের সঙ্গে। ইট মে বি কনোটেড অ্যাজ, এটা কী ধরনের অ্যাসেসমেন্ট, ট্রাই করো, এটা অনেকেই তোমরা ভাববে
যে স্যার এটা ক্লাসটা তো মানে ট্রিপটা তো শেষ হয়ে গেছে, ট্রিপটা তো ফিনিশ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে হয়তো এটা আমাদের অ্যাসেসমেন্ট অফ হবে। দেখো এখানে আবার অপশান উড়িয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে। লার্নিং অফ আমাদের হয় অ্যাসেসমেন্ট অফ, তাহলে এই দুটো তো উত্তর এমনিতেও নয়। তাহলে অ্যাসেসমেন্ট অফ হবে না অ্যাসেসমেন্ট ফর হবে, কোনটা হবে? তোমরা ভাববে যে স্যার ট্রিপটা তো কমপ্লিট হয়ে গেছে, তাহলে এটা অ্যাসেসমেন্ট অফ হবে, বাট না। ট্রিপটা কমপ্লিট হলে কী হবে? আমি কি বলেছিলাম যে শিক্ষা বর্ষটা শেষ হবে, তখন হবে এটা অ্যাসেসমেন্ট অফ। বাট এক্ষেত্রে ট্রিপটা শেষ হয়েছে, কিন্তু ট্রিপ সংক্রান্ত আলোচনাটা এখনও ক্লাসের অংশ রয়েছে, এটা এখনও ডিউরিং ইনস্ট্রাকশন রয়েছে, ওই জন্য এটা হবে অ্যাসেসমেন্ট ফর, ডিএটা হবে উত্তর। ক্লিয়ার হলো? যেটা আমরা আগে বলে দিয়েছি সেটা এখানে নোটস বানানো রয়েছে এক জায়গায়, এটা হয়তো এখান থেকে দেখে নেবে তোমরা এটা। নেক্সট কোয়েশ্চেন রয়েছে আমাদের DSSB থেকে রয়েছে এটা। DSSB দিল্লির একটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম হয়। দেখি, চ্যারি টুক হার ক্লাস ফর এ ফিল্ড ট্রিপ। আচ্ছা, একই কোয়েশ্চেন। চ্যারি তার ক্লাসটাকে একটা ট্রিপে নিয়ে যায়, একটা ভ্রমণের জন্য নিয়ে যায়। কামিং ব্যাক, ক্লাসে ফিরে আসার পরে ডিসকাস দ্য ট্রিপ উইথ দ্য স্টুডেন্টের সঙ্গে সে আলোচনা করে ট্রিপটাকে নিয়ে। এটা কোন ধরনের অ্যাসেসমেন্ট? একটু আগেই আমরা দেখলাম এটা অফ তো হবে না, কারণ অ্যাসেসমেন্ট অফ তো হবে না, অ্যাসেসমেন্ট ফর লার্নিং হবে। এটা একটু আগেই আমরা দেখলাম। এই যে আমাদের WB টেট এবং সিটেট 2024-25 জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি, যে কোর্সে আমরা কমপ্লিট CDP, কমপ্লিট ইংলিশ এবং ম্যাথসের শুধুমাত্র পেডাগোগি পোর্শন, EVS-এর পেডাগোগি পোর্শন, কোনো কন্টেন্ট নয়, এটা আমরা কমপ্লিট করব। এবং এই কোর্সের ভ্যালিডিটি থাকবে এক্সামের দিন পর্যন্ত, বা আনলিমিটেড ভ্যালিডিটি বলতে পারো, যতবার ইচ্ছা ততবার দেখতে পারো। রেকর্ডেড থাকবে, লাইভ ক্লাস হবে, বাট রেকর্ডেডও থাকবে, অনলাইন ক্লাস হবে। কোর্সের ফিজ যদি মান্থলি নাও সাবস্ক্রিপশন তো 500 পার মান্থ, আর তা না হলে যদি একবারে পে করতে চাও তাহলে এই প্রাইসটা দিতে হবে। আর আচ্ছা, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। আর আমার সম্পর্কে, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, অ্যাড হয়ে যেতে পারো। আমার সম্পর্কে যদি জানতে হয়, এই যে এখানে রয়েছে আমার সম্পর্কে ডিটেলস। টিচিং এক্সাম আমি টোটাল 4টে দিয়েছিলাম। 22-এর যেটা সিটেট ছিল সেখানে 122 মার্কস ছিল। 22-এরই সিটেটের পেপার 2-এ যেটা ছিল 105 মার্কস ছিল। WB টেট 2022-এ ছিল 113 মার্কস, 2023-এরটা 93 মার্কস। আর আমার এর আগে আমি কোনো একটা অ্যাপ্লিকেশনে পড়াতাম, কোনো কারণে সেটা আমি ছেড়ে দিয়েছি, বর্তমানে তো ইন্ডিভিজুয়াল পড়াতে শুরু করেছি। এই যে আমার গত স্টুডেন্টের আমাদের রিভিউ আর কি, দেখতে পারো তোমরা। ঠিক আছে, যদি ইন্টারেস্টেড থাকো তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। যদি কোনো ডাউট থাকে তোমরা জিজ্ঞেস করো, আর যদি কোর্স সংক্রান্ত কোনো কিছু জানতে থাকে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? থ্যাংক ইউ।